আজকে আমরা দেখব হচ্ছে কিছু কিছু প্রবলেম আছে আমাদের গ্যাসের রিলেটেড, যে কার্ভগুলো নিয়ে, লগের কার্ভ। তো খুব সহজ। তো সবার প্রথমে আমরা দেখছি হচ্ছে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা দেখছি পিভি সমান সমান কে, মানে পি আর ভি এর গুণফল হচ্ছে ধ্রুবক, তাই তো? তাহলে এইটা এদের আমি সাপ ঘোড়া ব্যাং যাই নেই না কেন, তাহলে আমি যাই নেই না কেন, তাহলে এদের গুণফলটা হবে হচ্ছে ধ্রুবক। তাহলে সেই হিসাবে আমি বলছি যে পি যাই নেই না কেন, এই দুইজনের গুণফলটা ধ্রুবক হচ্ছে। তাহলে এখান থেকে আমরা প্রথমেই এই দুই দিকে লগ নিয়ে নিচ্ছি। তাহলে লগ যদি নিয়ে নিই, তাহলে লগ পিভি সমান সমান লগ কে। আমার লগের নিয়মও জানার দরকার নেই, আমার একটা জিনিস দেখতে হবে যে ডান দিকে কী আছে। আমার ডান দিকে আছে হচ্ছে ধ্রুবক। তাহলে তুমি পি আর ভি এর মান যাই নাও না কেন, তাহলে লগ পি ভি এর মান কী হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। তুমি পি নাও ভি নাও যাই কিছু নাও, এই দুইটার গুণফল সবসময় লগ নিয়ে ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখন এই কার্ভটাকে তুমি বিভিন্নভাবে করতে পারো। এখন তুমি লগ পি ভি এর এগেনস্টে করতে পারো, অথবা লগ ভি এর এগেনস্টে করতে পারো। আমার আলটিমেট কথা হচ্ছে আমাকে দেখতে হবে যে এই পিভি এর মানটা কী হচ্ছে। এই পিভি এর মানটা আমি দেখছি হচ্ছে কি ধ্রুবক। তাহলে পিভি এর মান যদি ধ্রুবক হয়, তাহলে আমি এদিকে এই পি এর মান যাই নিব, এটা ধ্রুবক হবে। লেট যে এক্স ইন্টু ওয়াই সমান সমান 5। তাহলে তুমি এক্স এর মান যাই নাও না কেন, এক্স হোয়াট এভার ইউ টেক্স, তোমার এই গুণফলটা কিন্তু 5ই হবে। আমি আগের দিন বলছি যে এরকম তুমি যাই নাও, পি আর ভি এর মান তুমি যাই নাও, এখান থেকে কিন্তু এই গুণফলটা, এই লগের এই গুণফলটা ধ্রুবক হবে। তাহলে তুমি এখন এই পি ভি তুমি যার এগেনস্টে যেভাবে খুঁজে সেইভাবে নাও, কোনো অসুবিধা নাই। তুমি লগ ভি এর এগেনস্টে নাও, তুমি লগ পি এর এগেনস্টে নাও, তোমার কোনো অসুবিধা নেই। তোমার এই পিভিটা সবসময় ধ্রুবক, অর্থাৎ যদি ধ্রুবক হয় তাহলে সব সময় এইখান থেকে এখানে তুমি এটা যাই নাও, এটা তুমি বাড়াইতে থাকো, এদিকে তো এটা বাড়বে আর এটা এদিকে বাড়বে। কিন্তু বলছে এইটা আমার ফিক্সড, এটা তুমি যাই নাও, এটা তুমি বাড়াও, তাহলে এর কার্ভটা কী হবে, তাহলে একটা বিন্দু এখানে পাবো, একটা বিন্দু এখানে পাবো, একটা বিন্দু এখানে পাবো, একটা বিন্দু এখানে, অর্থাৎ পিভিটা কনস্ট্যান্ট। এইটুক আমি যেখানেই যাই, এই উপরেরটুকু আমি একদম কনস্ট্যান্ট থাকবো। তাহলে এই হচ্ছে আমার পিভি কার্ভ। তাহলে এটা যদি আমি T1 টেম্পারেচারে নিই, তাহলে যদি টেম্পারেচার আমি বাড়াই, তাহলে পিভির কার্ভ এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে। তাহলে যত উষ্ণতা আমরা বাড়াবো, আমরা চার্লসের সূত্র অনুযায়ী জানি, যত আমরা বাড়াবো তাহলে এর আয়তন, আমাদের আগের টেম্পারেচার যত বাড়াবো পিভি এর মান তত বাড়তে থাকবে। কারণ আমরা জানি পিভি সমান সমান পিভি প্রপোর্শনাল টু টি। আমরা পিভি ইকুয়ালস টু কেটি সম্পর্ক থেকে আমরা দেখতে পারি যে পিভি হচ্ছে টি এর সাথে সমানুপাতিক। তাহলে টি যত বাড়বে পিভিও তত বাড়বে। তাহলে উষ্ণতা যত বাড়ছে, দেখো পিভি এর মানটাও দেখো নিচের থেকে উপরের দিকে বাড়ছে। তাহলে আমরা প্রথমে বুঝলাম যে পিভি অলওয়েজ কনস্ট্যান্ট, তুমি লগ পি এর ভি এর এগেনস্টেই রাখো আর লগ পি এর এগেনস্টেই রাখো, আর টেম্পারেচার যত বাড়াবো পিভি এর মান তত বাড়তে থাকবে। তাহলে আমরা এখানে যদি উষ্ণতা দেখি, তাহলে T3 T2 গ্রেটার দেন T1, তাহলে এটা গেল। ঠিক একই রকমভাবে এটা, তাহলে এখানে বলছি আমরা লগ পি এর মান যাই রাখবো না কেন, এই লগ পিভি সবসময় ধ্রুবক হয়ে যাবে। তাহলে এটা যদি ধ্রুবক হয়, তাহলে এইটার মানটা ফিক্সড। তুমি লগ পি বাড়াও, এখানে একটা এইখানে একটা লগ পি নিলা, তাহলে এর লগ পিভি এর মান এখানে একটা লগ পি এর মান নিলা, লগ পিভি এখানেই থাকবে, কারণ অলওয়েজ হচ্ছে ফিক্সড হয়ে থাকবে। তুমি লগ পি বাড়াও কিন্তু লগ পিভি হচ্ছে ফিক্সড। তাহলে ঠিক একই রকমভাবে এটার তিনটা আলাদা আলাদা টেম্পারেচারে, T1 T2 T3, ঠিক আগেরটার মতোই, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এখানে লগের কোনো নিয়ম আমার জানার দরকারই পড়বে না, ঠিক একই রকম। এবার লগ পিভি, লগ পি ভার্সেস লগ ভি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখন কিন্তু আমার একটু লগের ফর্মুলাটা দরকার। সেই লগের ফর্মুলাটা কীরকম, সেই লগের ফর্মুলাটা হচ্ছে, তাহলে আমার লগ পিভি সমান সমান হচ্ছে, ধরো আমি ধরে নিলাম হচ্ছে কে, একটা ধ্রুবক, লেট। তাহলে যদি ধ্রুবক হয়, তাহলে এখন আমার লগ এম এন এর ফর্মুলা, ছোটোবেলার ফর্মুলা, লগ এম এন সমান সমান আমরা কী লিখতে পারতাম, লগ এম প্লাস লগ এন। তাহলে এইখান থেকে আমরা লগ এম অর্থাৎ লগ পি প্লাস লগ ভি সমান সমান হচ্ছে আমার কে, একটা ধ্রুবক। তাহলে এই ধ্রুবকটাকে আমরা বলছিলাম হচ্ছে আগের দিন ছেদিতাংশ, যাই হোক পরে আসি। এবার দেখো এটাকে আমি লগ পিটাকে রাখছি ওয়াইয়ে আর লগ বিটাকে রাখছি হচ্ছে আমি এক্সে। তাহলে আমরা ফর্মুলা জানি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এটা আমাদের হচ্ছে সরল রেখার সমীকরণ, যেখানে এমটা হচ্ছে প্রবণতা, এম প্রবণতা আর সি হচ্ছে ছেদিতাংশ। ছেদিতাংশটা বলছিলাম যেগুলি মূল বিন্দুগামী রেখা হবে না,
যেগুলি মূল বিন্দুগামী রেখা হবে না তারা কিন্তু অক্ষকে যে কোনো একটা জায়গায় ছেদ করবে, সেটাই হচ্ছে তার ছেদিতাংশ। এবার সেই ছেদিতাংশটা কীরকম হবে সেটাই আমরা দেখব, এবং প্রবণতাটা কীরকম হবে সেইখান থেকে আমরা দেখব। তাহলে এটাকে আমি ওয়াইয়ে রেখেছি, এটা ওয়াই, এটাকে আমি রেখেছি এক্স, তাহলে লগ পি, তাহলে ওয়াই সমান সমান আমি যদি এমএক্স করি তাহলে লগ পিটাকে আমি এদিকে রেখে দিলাম, তাহলে লগ ভিটা এদিকে নিয়ে নিলাম, তাহলে মাইনাস অফ লগ ভি প্লাস কে। তার মানে কি এই কেটা তো হয়ে গেল ছেদিতাংশ, কেটা হয়ে গেল ছেদিতাংশ, তাহলে এই লগ ভিটা হয়ে গেল এক্স, এটা হয়ে গেল ওয়াই, আর এটা হয়ে গেল সি। কিন্তু এখানে প্রবণতা দেখো হয়ে যাচ্ছে -1, এই প্রবণতাটা কত, এই এমটা, এটা -1, আর এই মাইনাস মানেই বলছিলাম কার্ভটা হচ্ছে নিচের দিকে আসবে, নিচের দিকে। যদি প্লাস থাকে তাহলে বলছিলাম কার্ভ উপরের দিকে উঠবে, আর মাইনাস থাকলে কার্ভ নিচের দিকে নামবে। তাহলে এখান থেকে -1 দেখছো, এবার -1 তোমরা সরল রেখার সমীকরণে তোমরা এই প্রবণতা যেটা ট্যান থিটার ভ্যালু, এটা কোনটা হবে এখান থেকে এই -1-এর জন্য, এই -1 এম সমান সমান যখন -1 হবে তখন এই যে নামবে না, এই নামার কোনটা হবে, এই অ্যাঙ্গেলটা, এই থিটাটা হবে হচ্ছে 135 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখবা, যখনই প্রবণতা -1 হয়ে যাবে তখন এর প্রবণতাটা হয়ে যাবে কত, 135 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ যে নামবে সেই নামাটা কি 140-এ নামবে, 180-তে যাবে, 100-তে নামবে না 135-এ নামবে, সেটা ডিপেন্ড করবে এর উপরে। এটা হচ্ছে তোমাদের সরল রেখার সমীকরণে যখন তোমরা প্রবণতা বের করা শিখবা তখন এটা বুঝবা যে কেন আমি 135 ডিগ্রি বলছি। তাহলে এখান থেকে আমি দেখছি যে লগ পি সমান সমান মাইনাস লগ বি প্লাস কে, তাহলে কে হয়ে গেল ছেদিতাংশ, অর্থাৎ এই রেখাটা মূল বিন্দুগামী হচ্ছে না, তাহলে কিছুটা উপরে যাবে, তাহলে এখানে এইটুকু মানটা আমার কি আসবে, তাহলে এই মানটা কে এর জন্য আসবে, এই কে এর মানটা ধরলাম আমি এইটুকু। এবার এখান থেকে যখন রেখাটা আসবে, রেখাটা কিন্তু আর উপরের দিকে যাবে না, রেখাটা কিন্তু আসবে নিচের দিকে, কারণ এর প্রবণতাটা মাইনাস আসে, তাহলে মাইনাস আসলো মানে, আর সেটা কত ডিগ্রি কোণ করে আসবে, সেটা আসবে দেখো এই 135 ডিগ্রি, কারণ এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে -1। এটা সরল রেখাতে খুব ভালো করে বুঝবে, এখানে এতটা না বুঝলেও চলবে। তাহলে এই কোণটা হচ্ছে আমার এই কোণটা হচ্ছে আমার 135 ডিগ্রি। দেখবা এটা অ্যাঙ্গেলে মোটামুটি 135 ডিগ্রি কোণটাই হবে। তাহলে এটা হচ্ছে লগ পি ভার্সেস লগ ভি এর কার্ভ, এটা মনে রাখবা, এর বিভিন্ন বিন্দুগুলো এরকম পয়েন্টে পাবা। তাহলে এটা হচ্ছে আমার লগ পি ভার্সেস লগ ভি। এবার যদি তুমি টেম্পারেচার বাড়াও তাহলে এটার ভ্যালুটা এরকমভাবে যে বাড়তে থাকবে, যত টেম্পারেচার বাড়াবা তত কার্ভটা উপরের দিকে যেতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। এইবার একটা কোশ্চেন আসছে যে ডাল্টনের আংশিক চাপের আণবিক ব্যাখ্যা। তো ডাল্টনের আংশিক চাপের আণবিক ব্যাখ্যাটা কীরকম, ডাল্টনের আংশিক চাপের আণবিক ব্যাখ্যাটা কিছুই না, এই আংশিক চাপ আমরা বলছিলাম যে গ্যাস, ধরো একের অধিক গ্যাস থাকবে, তাদের মিশ্রণ থাকবে। এবার আণবিক ব্যাখ্যা বলতে সেই অণুগুলো অনবরত চলাচল করতে থাকবে, এদের মধ্যে কোনো রকম আকর্ষণ বল থাকলে কিন্তু চলবে না। আমি আগের দিনেই বলছিলাম যে এটা গোটাটাই হচ্ছে একটা অংশীদারি কারবারের মতো, অংশীদারি অঙ্কের মতো, যে যত টাকা ইনভেস্ট তুমি করবা তুমি সেই হিসাবে লাভ করবা। এবার এখানে যদি খাতির তৈরি হয়ে যায় একটা অণুর সাথে আরেকটা অণু, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ অণুগুলোর মধ্যে কোনো রকম আন্তরাণবিক আকর্ষণ বল থাকা কিন্তু চলবে না। যদি আন্তরাণবিক আকর্ষণ বল যদি এদের বেশি থাকে, যদি পিরিত থাকে বেশি, একটা গ্যাস আরেকটা গ্যাসের সাথে যদি বিক্রিয়া করে নেয়, তাহলে কিন্তু বলবেন না আমি লাভ নিচ্ছি না ভাই, তুই লাভ নিয়ে নে। এর জন্য এই ডাল্টনের আংশিক চাপের আণবিক ব্যাখ্যায় কিন্তু এইটা বলতে হবে যে অণুগুলোর মধ্যেকার আন্তরাণবিক আকর্ষণ বলটা কিন্তু নর্মাল থাকা হবে। এর থেকে যদি যেটা আমরা আদর্শ গ্যাস হিসেবে যেটা জানবো যে এদের মধ্যে কোনো রকম সত্যি কথা কোনো আকর্ষণ বলই থাকবে না আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী, তাহলে এর আমরা আণবিক ব্যাখ্যাতে বলবো যে যখন এক বা একাধিক যখন গ্যাসের মিশ্রণ থাকবে তাদের মধ্যে কোনো রকম আকর্ষণ বল কিন্তু থাকবে না বা বিকর্ষণ বল থাকবে না, যেটা আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। যদি এদের মধ্যে কিছু না কিছু আকর্ষণ বল থেকে যায় তাহলেই কিন্তু এদের মধ্যে কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কিন্তু আর ফোকাস করবে না, অর্থাৎ বা ফলো করবে না। আচ্ছা, এবার ক্রিয়াশীল আকর্ষণ বলের মান মৌল বা যৌগের ক্ষেত্রে, আচ্ছা এই কোশ্চেনটা একটু ভুলে গেছি, আমি একটু পরে আসছি। নেক্সট বলছে লন্ডন বল এর আকারের বৃদ্ধির সাথে কেন বৃদ্ধি পাবে। একদম সিম্পল জিনিস, আমরা আগেই বলছিলাম এই লন্ডন বল, ভ্যান্ডার ওয়ালস বল, এগুলি প্রত্যেকটাই কিন্তু তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। যত পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে, যত তার সারফেস বাড়তে থাকবে,
তত তার আকর্ষণ বল বাড়তে থাকবে, যেটা আমরা পর্যায় সারণীতেও বলছিলাম যে মৌলগুলোর গলনাঙ্ক পূর্ণাঙ্ক বৃদ্ধি বা হ্রাস পায় তাদের কিন্তু পারমাণবিক আকারের উপরে, যত আকার বাড়বে তত বেশি পরিমাণে হবে। আমি আগের দিন এক্সাম্পল দিয়ে বলছিলাম যে দুইটা কলমের মধ্যে কিন্তু ইন্টারাকশান কিন্তু পরিমাণটা অনেক বেশি। যদি আমি যে কোনো দুইটা মুখা নিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার সেই এই দুইটার মধ্যে কিন্তু আমার কম হবে, কারণ এদের মধ্যে পয়েন্ট অফ ইন্টারাকশান কিন্তু অনেকটাই কম। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে তাদের মধ্যে কিন্তু ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এবং লন্ডন বল দুইটাই কিন্তু বেশি হবে। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে, তাহলে আমরা এইটুক তো বুঝলাম যে এদের আকারটার উপর ডিপেন্ড করবে, কারণ এদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বাড়বে এবং তাদের কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে তাদের মধ্যে কিন্তু আন্তরাণবিক আকর্ষণ বলটাও তত বাড়তে থাকবে। আচ্ছা, এই ক্ষেত্রে বলছে এই N2O4 হবে, এটা এই N2O4 এখান থেকে 2NO2 এদের মধ্যে হচ্ছে এটা অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে ডাইমার হয়ে এখানে N2O4 গ্যাস আর এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, এদের মধ্যে একটা সাম্য বজায় থাকছে। অর্থাৎ আমি এখানে নিচ্ছিলাম একজনকে, দেখছি কখনো বহুরূপী হয়ে যাচ্ছে দুইজন, আবার কখনো দেখছি একজন, এই একজন দুইজনের মধ্যে একটা বহুরূপতা দেখছি আমি এই নাইট্রোজেনের এই অক্সাইডটার জন্য। তাহলে এর ক্ষেত্রে কি ব্রয়েলের সূত্রটা প্রযোজ্য হবে না? এর ক্ষেত্রে কিন্তু ব্রয়েলের সূত্রটা প্রযোজ্য হবে না। কেন? কারণ এই প্রতি মুহূর্তে দেখো, এই প্রতি মুহূর্তে এর কিন্তু আয়তনের পরিবর্তন ঘটছে। আয়তনের পরিবর্তন বলতে পারো, কারণ এটা নিচ্ছিল 1 মোল, পাচ্ছ হচ্ছে 2 মোল। এই একটা তুমি একটা কারণ বলতে পারো। 2 নম্বর কারণ তুমি বলতে পারো মোল সংখ্যার পরিবর্তন, মোল সংখ্যারও পরিবর্তন ঘটছে। তুমি যে কোনো একটা বলতেই পারো, যেটা আমাদের বয়েলের সূত্রই কিন্তু দুইটা জিনিস নির্দিষ্ট ভরের কথা বলছিল, নির্দিষ্ট ভরের গ্যাস। তাহলে নির্দিষ্ট ভরের গ্যাস মানে কি? এখানে মোল সংখ্যাটা ফিক্স থাকবে, কিন্তু এখানে তো প্রতি মুহূর্তে, এটা আমরা যখন সাম্য অবস্থা চ্যাপ্টারটা পড়বো তখন এই জায়গাটা বুঝবো যে এটা সাম্য অবস্থাটা কী বলছে। তাহলে সাম্য অবস্থার মধ্যে আমরা একটা জিনিস দেখছি যে নিচ্ছিলাম আমি একটা অণু, কিন্তু এখানে হয়ে যাচ্ছে 2টা, আবার এই কিছুক্ষণ এখানে যায়, আবার এই কিছুক্ষণ এখানে আসে। তাহলে একটা লোক ঘরেও যাচ্ছে, আবার যখন বাইরের থেকে আসছে তখন 2 জন আসছে, একজন বাইরে যাচ্ছে, বাইরের থেকে যখন ঘরে ঢুকছে তখন 2 জন। তাহলে এটা একটা পাজল তৈরি করছে। তাহলে যেহেতু পাজল তৈরি করছে, তাহলে আমি কোনো রকম একটা ফিক্সড একটা জায়গায় কিন্তু কনসেপ্টটা নিয়ে যেতে পারছি না। তার জন্যই কিন্তু এই জায়গাটায় কিন্তু বয়েলের সূত্র আমরা প্রযোজ্য দেখতে পারবো না, কারণ আয়তনের একটা কন্টিনিউয়াস পরিবর্তন বা মোল সংখ্যার একটা কন্টিনিউয়াস পরিবর্তন, যার জন্য এর চাপেরও পরিবর্তন দেখব। যেহেতু আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা দেখছি যে এদের কিন্তু এই দুইটা আলাদা আলাদা গ্যাস, এদের কিন্তু বিভিন্ন পার্সেন্টেজ এরা কিন্তু ওই মিশ্রণটার মধ্যে চাপ প্রয়োগ করবে। চ্যাপ্টারে চলে আসবো, আমাদের নেক্সট চ্যাপ্টার সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, নেক্সট টপিক সেটা হচ্ছে আমরা যেখানে ছেড়ে দিয়েছিলাম আগের দিন ডাল্টনের আংশিক চাপ। সেই ডাল্টনের আংশিক চাপে কি বলা হয়েছিল? ডাল্টনের আংশিক চাপে বলা হয়েছিল যে গ্যাসগুলি হচ্ছে তাদের মোল ভগ্নাংশের অনুপাতে চাপ দেবে। যদি একটা ব্যবসায় 5 জন যদি ইনভেস্ট করে, তাহলে 5 জন কিন্তু তার নিজের যে অংশীদারিটা ছিল সেই হিসাবে কিন্তু ওরা টাকাটা তুলে নেবে। অর্থাৎ যদি মোট লাভ পি হয়, যদি এখানে এন সংখ্যক বা অজস্র লোক টাকা ইনভেস্ট করে কোনো কোম্পানির মধ্যে, যেরকম অনেক অনেক শেয়ার হোল্ডার থাকে, সেই শেয়ার হোল্ডারগুলো কিন্তু তাদের অ্যাকর্ডিং টু দেয়ার ইনভেস্টমেন্ট তারা কিন্তু সেই লাভটা পায়। আমরা আজকে সেখান থেকেই প্রমাণ করব যে ধরো একটা গ্যাসের পাত্রের মধ্যে এন সংখ্যক গ্যাসের মিশ্রণ আছে, তো তাদের মোট এন সংখ্যক গ্যাস তাদের প্রত্যেকের আলাদা আলাদা যে চাপটা দিবে সেটা গ্যাসের মোট চাপের সমান হবে। ভালো করে আরেকবার বুঝবে যে আমি যদি 5টা গ্যাস নিই, তাহলে 5টা গ্যাসের সবাই তো আলাদা আলাদা একটা চাপ দিবে, সেই আলাদা আলাদা চাপটা হচ্ছে মোট চাপের সমান হবে। বা বলতে পারি কোনো কোম্পানির বা কোনো বিজনেসের যে লাভটা হবে সেটা হচ্ছে প্রতিটা শেয়ার হোল্ডারের লাভ্যাংশের সমষ্টির সমান, একদম অঙ্কের ভাষায়। এবং এখানে আবার একটা কন্ডিশান আছে। এখানে কন্ডিশানটা কি? যদি এখন 2টা শেয়ার হোল্ডারের মধ্যে খুব ভালো খাতির থাকে যে ভাই আমি লাভ নিব না, আমার লাভটা তুই নিয়ে নিস, তাইলে কিন্তু এই জায়গাটায় কিন্তু হবে না, তাহলে কিন্তু এই ডাল্টনের আংশিক চাপ সূত্রটা প্রযোজ্য হবে না। অর্থাৎ ভাই তোমার সাথে আমার একদম প্রফেশনাল রিলেশান, কোনো পার্সোনাল রিলেশান নাই, কোনো ইমোশনাল রিলেশান নাই। তাহলে পার্সোনাল রিলেশান নাই, ইমোশনাল রিলেশান নাই, অর্থাৎ কি? অর্থাৎ তোমার সাথে আমার কোনো খাতির নাই। আমি 10 টাকা লাগাইছি, 10 টাকা অনুযায়ী আমি লাভ নিব। আমি 100 টাকা লাগাইছি, 100 টাকা অনুযায়ী লাভ নিব, যে যেরকম টাকা লাগাবে সেরকম। এবার এরকম হলো যে 10 টাকা লাগাইছে, আরেকজন 100 টাকা লাগাইছে, এবার দুজনের লাভ যদি আলাদা আলাদাই হবে সাধারণত। এবার যদি দুজন বলে না রে ভাই তোর লাভ কম হয়ে যাচ্ছে, তুই আমার কাছ থেকে কিছু নিয়ে নিস, এরকমটা হইলে কিন্তু হবে না। তাই এটার প্রথম কন্ডিশন হচ্ছে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না এমন গ্যাস মিশ্রণের
মোল সংখ্যা আমরা ধরে নিচ্ছি N1 N2 N3 এরকমভাবে N টার্মস অব্দি চলতে থাকবে। ধরলাম আমি জানি না এর সংখ্যাটা কতগুলি গ্যাস এখানে আছে, আমি ধরে নিলাম N সংখ্যক গ্যাস আছে এবং প্রত্যেকের মোল সংখ্যা বলছি N1 N2 N3 এবং তাদের যথাক্রমে আংশিক চাপ কত কত দিবে। তাহলে যার N1 আছে সে P1 দিবে, যার N2 আছে সে P2 দিবে, যার N3 আছে সে P3 দিবে, যার এরকমভাবে যার যেরকম আছে তার চাপ দিবে। এবং আমি এই সিস্টেমের উষ্ণতা T ধরে নিয়ে নিলাম ফিক্সড, চাপ ধরে নিলাম P যেটা ফিক্সড থাকবেই, আর আয়তনটাও স্থির যেটা V ফিক্সড। তাহলে এবার আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী আমি বলতে পারি যে এটার টোটাল চাপটা কী হবে, এই চাপ আয়তন PV = RT, আমরা যেটা জানি PV = nRT। কিন্তু এখানে তো N তো আর এক মোল না, এখানে অনেকগুলি মোল সংখ্যা নেওয়া আছে, তাহলে প্রত্যেকের সমষ্টি হবে R ইন্টু তার RT। তাহলে এখানে সমীকরণটা আমি একটু রিঅ্যারেঞ্জ করি, বা দিয়ে আমি লিখলাম তাহলে P = কি, ভিটার নিচে চলে আসবে RT/V, আর এখানে তো এতগুলি মোল সংখ্যা। আচ্ছা, এইবার যারা শেয়ার হোল্ডার ছিল অর্থাৎ যারা উপাদান গ্যাসগুলি ছিল তাদের আদর্শ গ্যাসের সমীকরণ যদি আমি আলাদা আলাদা করে দেখি, তাহলে P1 যেটা চাপ দিচ্ছিল তার মোল সংখ্যা কত ছিল N1, তাহলে P1V = N1 RT, কারণ আমরা আয়তন হচ্ছে কিন্তু ফিক্স ধরে নিয়েছি। P1 তাহলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি, তাহলে P1 = N1 × RT/V, তাহলে এটার থেকে আমি এটা পাচ্ছি। আবার P2 থেকে আমি বলছি N2/RTV একই রকম, আবার P3 = N3/RTV, কিছুই না, খালি একটু উপর নিচ করা। তাহলে আমি উপাদান গ্যাসগুলির মোট চাপ আমি ধরে নিচ্ছি, তাহলে P = P1 P2 P3 এভাবে চলতে থাকবে। তাহলে P1 গ্যাস তার আমি আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী বলতে পারি N1 × RT/V N2 RT/V এভাবে চলতে থাকবে। তাহলে N4 RT/V প্লাস ডটেড এভাবে চলতে থাকবে। তাহলে এখান থেকে আমি এই RT/V টার্মসটা প্রত্যেকটাই কমন পাচ্ছি, তাহলে এটাকে আমি প্রত্যেকটা কমন নিয়ে নিলাম, এখানে কমন নিয়ে নিলাম। তাহলে যদি কমন নিয়ে নিই তাহলে আমার এখানে থাকছে N1 + N2 + N3 প্লাস ডটেড। তাহলে এটা সমান আমরা কোনটা পাচ্ছিলাম, এটা যদি আমি 1 নম্বর সমীকরণ নিয়ে রাখি যেটা হচ্ছে P = N1 N2 যেটা আমাদের আগের ছিল, আর এখানে আমরা পেলাম হচ্ছে একটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমরা দেখছি এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে আমি যদি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ারিং ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2, তাহলে আমরা দেখছি যে P = P1 P2 P3, কারণ এই যে মোট চাপ প্রত্যেকটা আলাদা আলাদা গ্যাসের চাপ ছিল। এই সমীকরণ থেকে আমরা এটা খুব সহজেই প্রমাণ করে নিতে পারি। ঠিক একই রকমভাবে এই ডাল্টনের যেরকম আংশিক চাপ সূত্র, ঠিক একই রকম একজন বিজ্ঞানী অ্যামাগা তার হচ্ছে আংশিক আয়তন সূত্রও কিন্তু বলছে তাই। এটাও প্রুফ করা যায়, এটা খুব বেশি পরীক্ষায় আসে না, শুধু এটুকুই বলে যে এই আংশিক আয়তন গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ সূত্র, তাহলে সেই আংশিক আয়তনের সূত্রটা কে দিয়েছে, সেটা দিয়েছে হচ্ছে অ্যামাগা। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, শুধু অ্যামাগা থেকে আয়তনটা মনে রাখবা, অ্যামাগা ফর আয়তন। এই প্রত্যেকটাই ক্ষেত্রে আমরা ব্যাপন হচ্ছে সেই গ্যাসের ক্ষেত্রেই ঘটবে। গ্যাসের ক্ষেত্রে ব্যাপনটা কিছুই না, ব্যাপনটা হচ্ছে একদম যদি আমি সিম্পলভাবে বলি তাহলে ব্যাপনটা বলছে একদম একটা গ্যাস মিশ্রণ তুমি নিচ্ছ, ধরো দুইজন 2 রকম ফ্লেভারের হচ্ছে বডি স্প্রে দিয়ে আসছে টিউশনে, তাহলে কি হবে, তাহলে একটা মিক্সচার গন্ধ পাবো, বা 2টা গন্ধই আমি আলাদা আলাদা করে পাবো। এবার আজকে একজন একটা এক্সের ডিওড্রেন্ট দিয়ে আসলো, আরেকজন দিয়ে আসলো হচ্ছে সেটওয়েটে, তাহলে 2টার আলাদা আলাদা ফ্রেগনেন্স পাবো। তাহলে সেই আলাদা আলাদা ফ্রেগনেন্সটা পাওয়ার জন্য আমাকে তাহলে 2টার গ্যাসের মিশ্রণটা এমনভাবে হইতে হবে যেন এরা পরস্পরের সাথে বিক্রিয়া না করে। যদি সেটওয়েটের সেন্ট আর যদি এক্সের সেন্ট যদি একসাথে হয়ে যায় তাহলে কিন্তু আমি কোনোটার গন্ধই আলাদা করে পাবো না, অর্থাৎ কোনোটাকেই কিন্তু আমি ডিনোট করতে পারবো না যে কে কোনটা গ্যাস। সেই জন্য ব্যাপনটা কিছুই না, যে ঘরের একটা যদি ধূপকাঠি জ্বালাও তাহলে সেটার গন্ধটা কিন্তু সারা ঘরে ছড়িয়ে যাবে, এটাই কিন্তু ব্যাপন, অর্থাৎ গ্যাসের অণুগুলি কিন্তু ছড়িয়ে পড়ছে। যেই জায়গায় বেশি ঘনত্ব, যেখানে ধূপকাঠি হচ্ছে তুমি জ্বালাচ্ছ সেই জায়গায় হচ্ছে গ্যাসের ঘনত্বটা বেশি, যেখানে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, একটু পরে কিন্তু সেই গ্যাসটা কিন্তু আর দেখছি না, কারণ সেটা কিন্তু বায়ুর সাথে মিশে যাচ্ছে। এরকম যদি একের বেশি অধিক যদি গ্যাসের মিশ্রণ তুমি নাও, সেই মিশ্রণ নিলে সেই প্রত্যেকটা আলাদা আলাদা মিশ্রণের গ্যাসগুলি কিন্তু এরা মিশতে থাকবে, অর্থাৎ ব্যাপন হতে থাকবে। তো সেটা বলছে সেই প্রতিটা ক্ষেত্রে এরা কিন্তু রাসায়নিক বিক্রিয়া করবে না। যদি 2টা গ্যাস যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে নেয় তাহলে কিন্তু আমি আলাদা করে এক্সের গন্ধ পাবো না, আলাদা করে সেটওয়েটের গন্ধ পাবো না। এরা যদি আলাদা আলাদা গন্ধ যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার যদি না রাখতে পারে তাহলেই কিন্তু আমরা আলাদা করে পাবো না, আর আমরা ব্যাপন জিনিসটা বুঝতে পারবো না। অর্থাৎ এদের মধ্যে একটা সমসত্ব মিশ্রণ, একদম মিউচুয়াল একটা রিলেশন, যেখানে কোনো রকম পার্সোনাল বা ইমোশনাল কোনো ব্যাপার নেই। তাহলে সমসত্ব, তুই আছিস ঠিক আছে আমিও আছি, এখানে কোনো রকম বান্ধবী নেই বা কোনো খাতির ব্যাপার নেই।
ঠিক আছে, ও আস্তে আস্তে পড়ে যাচ্ছে গা, বাস। যেটা বলছিলাম লাইক ডিফারেন্ট বডি স্প্রে, যেটা আলাদা আলাদা বডি স্প্রে হবে, আলাদা আলাদা সেন্ট পাবো। তাহলে সেটা আমরা কী করে বুঝবো? একজন ঘরে ঢুকলেই আমরা কেন বুঝতে পারি যে ও একটা সেন্ট দিয়ে আসছে? কারণ ওর বডিতে হচ্ছে ওই গ্যাসের গাঢ়ত্বটা বেশি, সেই গ্যাসের গাঢ়ত্বটা বেশি এখান থেকে, তখন যখন কোথাও যাচ্ছে তখন সেটা বায়ুর সাথে মিশছে, অর্থাৎ বেশি গাঢ়ত্ব থেকে বা বেশি চাপ থেকে বা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কিন্তু গ্যাসের অণুগুলা চলাচল করছে। যেটা আমরা আগেই বলছি যে পাহাড়ের উপর থেকে জল নিচের দিকে যায় কেন? কারণ ওই ক্ষেত্রে কিন্তু রাসায়নিক বিভবটা অনেক বেশি, আর যেখানে নদীর বা সমতলে হচ্ছে রাসায়নিক বিভবটা কম। তাই সবসময় দুর্বল লোক মাইর খাওয়া যাবে, আর সবল লোক সবসময় মাইর দিয়ে যাবে, কারণ সবল লোকের শক্তি বেশি, দুর্বল লোকের শক্তি কম। আর ধনীরাও সবসময় গরিবদের শোষণ করেই চলবে। আচ্ছা, ঠিক এই ব্যাপনটা একইভাবে এর হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আমার বেলুনের আয়তন কমা। বেলুনের আয়তন কিভাবে কমে? কারণ এই বেলুনটা যখন হয় তখন তো বেলুনটা ফোলে, তো এবার এই গ্যাসের পার্টিকেলগুলো ওই যে এই বেলুনটা যতই তুমি দেখছো ছিদ্র নেই, কিন্তু এটার মধ্যে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ছিদ্র থাকে, একদম খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, যেটা আমরা খালি চোখে কি আমরা অনুবীক্ষণ যন্ত্রেও আমি ওই সূক্ষ্ম ছিদ্রটা দেখতে পারবো না। এটা ইলেকট্রন মাইক্রোস্কোপেই দেখা যায়। তো কারণ আমরা জানি গ্যাসের পার্টিকেলসগুলোর সাইজ আমরা ইতিমধ্যে টের পেয়ে গেছি যে গ্যাসের পার্টিকেলসগুলোর সাইজ কতটা ছোট হতে পারে, যার জন্য আমরা খালি চোখে দেখতেই পারি না, করোনা ভাইরাসের মতো। তো এইবার এইখান থেকে আমরা দেখছি যে বেলুনের ফুটা দিয়ে হচ্ছে ওই সূক্ষ্ম সূক্ষ্ম পোরাস যে বিন্দুগুলি থাকে সেইগুলি দিয়ে গ্যাসগুলি কিন্তু হালকা হালকা করে দিনের পর দিন বেরোতে থাকে, সেই জন্যই কিন্তু বেলুনের আয়তনটা কিন্তু কমতে থাকে। আচ্ছা, এই ব্যাপন হার, তাহলে এই ব্যাপন হার বলতে আমরা কি বুঝবো? ব্যাপন হার মানেই বুঝবো যে একটা সময়ের অন্তরালে এর আয়তনের পরিবর্তনটা কী করছে। যে এখানে যে বডি স্প্রে তুমি কতটুকু দিচ্ছ, কত বেশি করে দিচ্ছ তার উপর ডিপেন্ড করবে তোমার সেন্ট কত। তো এই হচ্ছে ব্যাপন হার, যে আয়তনের কি পরিবর্তন হচ্ছে গ্যাসটার কোন সময়ের সাপেক্ষে, অর্থাৎ ভি বাই টি। ভি হচ্ছে গ্যাসের আয়তন আর টি হচ্ছে আমার সময়, তাহলে ব্যাপন হার আর সমান সমান এই ভি বাই টি। তো এই রিলেটেড গ্রাহামের একটা ব্যাপন সূত্র দিয়েছে, খুব মজাদার ব্যাপন সূত্র। সেই ব্যাপন সূত্রটাতে কী বলেছে যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপন হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। একদম খুব সহজ একটা জিনিস, যেটা পরীক্ষায় বারবার করে আসবে, যে গ্রাহামের ব্যাপন সূত্রটি লিখো। গ্রাহামের ব্যাপন সূত্রটাতে কী বলছে? গ্রাহামের ব্যাপন সূত্রতে বলছে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, মানে তুমি চাপ আর উষ্ণতা তুমি চেঞ্জ করতে পারবা না। তাহলে সেই ক্ষেত্রে কী হবে? ব্যাপন হার মানে কত তাড়াতাড়ি ও যাবে, কত তাড়াতাড়ি গ্যাসটা হচ্ছে তোমার ব্যাপন হবে, ডিফিউজড হবে, সেটা ডিপেন্ড করবে তার ঘনত্বের সাথে, এবং সেই ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে তুমি তো বর্গমূল তো করছো, সেটা আবার ব্যস্তানুপাতিক, মানে আর প্রপোর্শনাল টু 1/√d, কারণ এই ডি মানে হচ্ছে ঘনত্ব, এই ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। একদম খুব 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 ইম্পর্ট্যান্ট একটা রিলেশান, খুব, কারণ এর থেকে আমরা এর পরবর্তীতে আরও অনেকগুলি রিলেশান কিন্তু প্রুফ করব। তাহলে আর সমান সমান আমরা এই সমানুপাতটাকে উঠিয়ে দিব একটা ধ্রুবক দিয়ে, আমাদের কে হচ্ছে অগত্যা মধুসূদন, একে দিয়ে আমরা হচ্ছে তাহলে আমরা এই সম্পর্কটা প্রুফ করে নিলাম যে আর সমান সমান k/√d, যেটা কে হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা দুইটা আলাদা আলাদা গ্যাস যদি নেই, এবং এই দুইটা গ্যাস কিন্তু পরস্পরের মধ্যে বিক্রিয়া করতে পারবে না, এটা কিন্তু বিক্রিয়া করলে কিন্তু আর গ্যাসটা কিন্তু কাজ হচ্ছে না, কারণ এদের মধ্যে তখন পিরিত তৈরি হয়ে যাবে। এই পিরিতটা কিন্তু হলে কিন্তু এদের আমি আলাদা ক্যারেক্টারিস্টিক পাবো না, কারণ একজন আরেকজনকে সাপোর্ট করে যাবে। এর দোষগুণ আমি দেখতে পারবো না, এর দোষগুণ আমি দেখতে পারবো না, কারণ এর দোষগুণ হচ্ছে ঢাইকে নেবে। যেরকম একটা ছেলে দোষ করলো, মা তাহলে ওর দোষটা ঢাইকে নিল, তাহলে কিন্তু ছেলের দোষটা আমি কিন্তু আলাদা করে পাচ্ছি না। তাহলে এইখান থেকে আমি একটা প্রথম এ গ্যাস, এই এ গ্যাসের হচ্ছে ব্যাপন হার সমান আমি বলতে পারি k/√d, কারণ জাস্ট আমি এখানে এটাকে সাবস্ক্রিপ্টে এর জন্যই লিখছি, কেন এটাকে নোটেশন দেওয়ার জন্য। আর আরবি হচ্ছে k/√d অফ বি। তাহলে এই দুটো আলাদা গ্যাসের ব্যাপন হার। তাহলে আমি এখন এদের তুলনা করব, এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম, এবার আমি 1/2 করে দিলাম। তাহলে RA/RB সমান সমান আমি কী বলছি? তাহলে RA/RB সমান সমান এই k/√d, এটা RA, আর RB নিচে লিখছে, তাহলে এটা উল্টিয়ে যাবে, তাহলে √dB/k। তাহলে এখান থেকে কে চলে যাবে, যেহেতু এদের ক্ষেত্রে চাপ আর উষ্ণতা ফিক্সড, অর্থাৎ ধ্রুবকটাও ফিক্সড হয়ে যাবে। তাহলে √dB/√da, অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি √dB/√da। তাহলে এখান থেকে কিন্তু এই দুইটার আলাদা আলাদা ঘনত্বের গ্যাস, তাদের কিন্তু ব্যাপন হার দেখো ভেরি 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 ইম্পর্ট্যান্ট রিলেশন।
তাহলে এই গেল হচ্ছে ব্যাপন হারের সাথে হচ্ছে ঘনত্বের সম্পর্ক, যে দুইটা আলাদা আলাদা গ্যাস যদি নেই তাহলে তাদের আলাদা আলাদা যদি ঘনত্ব থাকে তাহলে তাদের কিন্তু এই রিলেশনে কিন্তু চেঞ্জ হবে। এটা দিয়ে কিন্তু পরবর্তীতে অঙ্ক আসবে, আমি এই চ্যাপ্টারের শেষে এখান থেকে কিন্তু অঙ্ক দিব। এবার দেখো আরও আমরা কিছু ক্রস রিলেশন করব, সেটা কীরকম, যে এই ব্যাপন হার এই আরের সাথে, এই ব্যাপন হারের সাথে আমরা বাষ্প ঘনত্ব, এবার বাষ্প ঘনত্বটা একটু মনে করো যে বাষ্প ঘনত্বটা কী ছিল। আমরা জানি বাষ্প ঘনত্ব সমান, বাষ্প ঘনত্ব হচ্ছে কি যে আণবিক ভর সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। এবার বাষ্প ঘনত্ব যদি তুমি সংজ্ঞা বলো তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে কোনো একটা গ্যাসের ঘনত্ব, আর আমরা স্ট্যান্ডার্ড নিয়ে নিচ্ছিলাম হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব। তাহলে কোনো গ্যাসের ঘনত্বকে যদি আমরা হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়ে ভাগ করি, মানে আমি বলতে চাচ্ছি যে বাষ্প ঘনত্ব সমান সমান গ্যাসের ঘনত্ব, আর এনটিপিতে গ্যাসের ঘনত্ব, আর এনটিপিতে হচ্ছে হাইড্রোজেনের ঘনত্ব। এটাই ছিল কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব, যেটা তোমরা ছোটোবেলায় পড়ে আসো, ক্লাস 10-এ এই পড়াটা আছে গ্যাসে। তো যাই হোক, তাহলে বাষ্প ঘনত্ব হচ্ছে গ্যাসের ঘনত্ব বাই হচ্ছে হাইড্রোজেনের ঘনত্ব। তাহলে আমি গ্যাসের ঘনত্বটাকে যদি আলাদা রাখি তাহলে হাইড্রোজেনের ঘনত্ব ইন্টু বাষ্প ঘনত্ব মানে হচ্ছে গ্যাসের ঘনত্ব, এই রিলেশনটা, এইটাকে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করা। তাহলে গ্যাসের ঘনত্ব সমান সমান হাইড্রোজেনের ঘনত্ব, যেটা অলওয়েজ ফিক্স থাকে, আর হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে আমি বলতে পারি যে ডি সমান সমান হাইড্রোজেনের ঘনত্বটাকে যদি আমি কে ক্রাইম ধরি তাহলে ডি, বা এখান থেকে আমি বলতে পারি যে গ্যাসের ঘনত্বটা হচ্ছে কি তার বাষ্প ঘনত্বের সাথে সমানুপাত সম্পর্ক। তাহলে এই যদি সমানুপাত সম্পর্ক হয় তাহলে আমি এই সমানুপাতটাকে উঠিয়ে দিলাম কে ক্রাইম দিয়ে, তাহলে ডি সমান সমান কে প্রাইম ইন্টু ডি। তাহলে আমরা এখান থেকে এইটুকু তো বুঝতে পারছি যে বাষ্প ঘনত্ব ডি হচ্ছে গ্যাসের ঘনত্বের সাথে একদম সরাসরি সম্পর্কিত। তাহলে আমি ধরে নিলাম ডিএ ও ডিবি ঘনত্বের দুটা গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে ক্যাপিটাল ডিএ ও ক্যাপিটাল ডিবি। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে আর এ বাই আর বি সমান সমান রুট অফ ডিবি বাই ডিএ, যেটা আমরা এখানে প্রুফ করেছি। তাহলে সেইখান থেকে আমি এই ডিবি আর ডি এর মধ্যে আমি এই রিলেশনটা পুট করে দেবো, কে ক্রাইম বাই ডিবি, কে ক্রাইম বাই ডিএ। তাহলে জাস্ট ওই সম্পর্কটা এখান থেকে প্রুফ করা। এই প্রত্যেকটা সম্পর্ক, এই গ্রাহামের ব্যাপন সূত্র, এই প্রত্যেকটা সম্পর্ক, এটা 10 বার, এটা 10 বার করে আমাকে পাঠাবা। পাশাপাশি এই ব্যাপন হারের সাথে এই আণবিক গুরুত্ব, এই যে দেখো এখানে আণবিক এম ইকুয়ালস টু 2D, মানে কি এই ডি হচ্ছে বাষ্প ঘনত্ব, এই ডি হচ্ছে বাষ্প ঘনত্ব, এই ব্যাপন হারের সাথে আণবিক গুরুত্ব। তাহলে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, দেখো বি এ ডিবি বাষ্প ঘনত্বের গ্যাসের আণবিক গুরুত্ব এম এ এম বি, যেহেতু আণবিক গুরুত্বকে আমরা এম দিয়ে নিচ্ছিলাম। তাহলে আর এ বাই আর বি সমান সমান রুট অফ ডিবি বাই ডিএ। তাহলে এখান থেকে হচ্ছে 2 ইন্টু ডিবি, 2 দিয়ে গুণ করলাম, উপরে 2 নিচেও 2, তাহলে 2D মানে কি এম বি বাই এম এ। এখান থেকে কিন্তু এই রিলেশনটা একদম অনেকবার পরীক্ষায় আসবে, অনেকবার। এই যে এখান থেকে তাহলে দেখো আর এ উপরে আর এম এ হচ্ছে নিচে, তাহলে আর এর সাথে দেখো এম এর কিন্তু ব্যস্ত সম্পর্ক, এবং সেটা কিন্তু রুটের সম্পর্ক। দেখো এটা রুট নাই কিন্তু এদিকে রুট আছে, তাহলে আর এ উপরে আর এখানে এম এ নিচে, তার মানে ব্যস্ত সম্পর্ক এবং সেটা রুটের সম্পর্ক, অনেকটা ঘনত্বের সাথে। ভেরি ইম্পর্ট্যান্ট, এটা দিয়ে পরীক্ষায় কিন্তু নিটের কোশ্চেন কিন্তু খুব আসে এবং নর্মালি কিন্তু আসে। আমি দেখাবো পরে এটার থেকে অঙ্কটা। আচ্ছা, ব্যাপনের সময়ের সাথে বাষ্প ঘনত্বের, আচ্ছা এটা 10 টাইমস। আচ্ছা, ব্যাপনের সঙ্গে এই বাষ্প ঘনত্ব এবং আণবিক গুরুত্বের সম্পর্ক, মানে ব্যাপনের সময়ের সাথে, মানে টি এর সাথে, এই যে টিটা, এই টি এর সাথে সম্পর্ক, এটা খুব সহজ, তোমরা পারবাই। যে এই টি এর সাথে যে ভি আয়তন গ্যাস টি সময়ে যদি সেটা ইসে করে এই বা তাহলে আর এ বাই আর বি সমান সমান ডিবি বাই ডিএ, যেটা এখানে অলরেডি প্রুফ করেছো তোমরা। তাহলে এখান থেকে আর মানে হচ্ছে ভি বাই টিএ, ভি বাই টিবি, একদম খুব সহজ। তাহলে এখান থেকে দেখবা যে এই সময়টা হচ্ছে তার বাষ্প ঘনত্বের সাথে কিন্তু সরাসরি সম্পর্কিত। এটাও 10 টাইমস, এটা একদম নিজেরা পারবে, খুব ইজি, একদম ওইটা বুঝতে পারলে এটাও খুব বুঝবে। আর এখান থেকে আমি তোমাদের জন্য এই একটু কাজ রাখলাম, সেটা হচ্ছে এই ব্যাপনের সময়ের সাথে আণবিক গুরুত্বের হচ্ছে এই সম্পর্কটা নির্ণয়, একদম এখান থেকেই আসবে। দেখো এই ডিবি এর জায়গায় 2 ইন্টু করে দিবা এখান থেকে, আর আরটাকে হচ্ছে এইরকমভাবে ভি বাই টি এ করবা, যেটা আমরা ব্যাপন হার এখানে আর সমান সমান সবার প্রথমেই হচ্ছে ভি বাই টি করছিলাম, এখান থেকে কিন্তু এখানে আসলো। তাহলে হয়ে গেল, এটা তোমরা নিজেরা করবা এবং সেটা 10 বার করে আমাকে পাঠাবাও। আচ্ছা, এবার হচ্ছে ছিদ্র ব্যাপন। ছিদ্র ব্যাপন কি, ব্যাপনটা ঘটবে কিন্তু সেটা একটা সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে ঘটবে। যেরকম হচ্ছে ট্যাপ ওয়াটার, ট্যাপ ওয়াটারে কী হচ্ছে, বড় একটা জার থাকে ঘরের ছাদের উপরে, বড় একটা ট্যাঙ্ক থাকে,
কিন্তু আমাদের ঘরের ভেতরে যে ট্যাপগুলি থাকে একটা সূক্ষ্ম ছিদ্র দিয়ে কিন্তু জলটা আসে। সেই ক্ষেত্রে তাহলে জলের স্পিডটা কত হয় ভাবো, তাহলে সেই জলের স্পিডটা কিন্তু খুব বেশি হয়। ঠিক এরকমই ধরো যে ঘরের উপরে একটা বড় গ্যাস সিলিন্ডার আছে, বা তুমি গ্যাসের চুলার ক্ষেত্রেও বলতে পারো যে গ্যাসের ট্যাঙ্কির মধ্যে প্রচুর গ্যাস থাকে এবং সেই গ্যাসটা একটা সূক্ষ্ম নল দিয়ে যখন আসে সেই তাহলে গ্যাসের সিলিন্ডারের মধ্যে থাকে উচ্চচাপ আর বাইরে থাকে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ, সেটা অবশ্যই খুব নিম্ন। এই উচ্চচাপ থেকে নিম্নচাপ যাবে কিন্তু একটা সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে, সেটাকেই আমরা বলছি ছিদ্র ব্যাপন, বা এটাকে আমরা বলি হচ্ছে অভিব্যাপন। ঠিক আছে, স্টপ করো। আচ্ছা, এইবার তাহলে আমরা যে এখন আমরা পড়ব হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট জায়গা। এতক্ষণ পর্যন্ত আমরা ছিদ্র ব্যাপন পড়লাম, তাহলে ছিদ্র ব্যাপন এবার এই রিলেটেড আমরা এতক্ষণ যে সমস্ত গাণিতিক সম্পর্কগুলো দেখলাম তার উপরে কিন্তু আমার বিভিন্ন রকম অঙ্ক থাকবে, সেই প্রবলেমগুলো আমি পরে দিয়ে দিব তোমাদের। এখন আমরা দেখব হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব, যেটাকে আমরা বলছি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। অর্থাৎ কি, যে গ্যাসগুলি যে থাকছে, গ্যাসের অণুগুলি তো আর এক জায়গায় থাকছে না, আমরা বুঝতেই পারছি। যেরকম গ্যাস ধূলিকণাগুলি যেরকম বাতাসে ঘোরাঘুরি করছে, তার এখান থেকে আমরা স্পষ্ট যে গ্যাসের কণাগুলি কিন্তু একটা জায়গায় স্থির নেই। তাহলে গ্যাসটা কী হবে, দৌড়াদৌড়ি করবে। সেই গ্যাসটা যদি দৌড়াদৌড়ি করে তাহলে তার উপরে তাদের কিছু মোমেন্টামস থাকবে, ভরবেগ থাকবে, তাদের কিছু গতি থাকবে, বেগ থাকবে, সেগুলি আমরা দেখব। তাহলে গ্যাসের গতিতত্ত্বের জন্য আমরা প্রথমেই জানবো হচ্ছে গ্যাসের গতিতত্ত্বটা কী জিনিস। তাহলে গ্যাসের গতিতত্ত্ব অর্থাৎ এই গ্যাস কণাগুলি যে অনবরত ছোটাছুটি করবে, সেই ছোটাছুটিগুলো কীভাবে করবে, এটা আমরা বলতে পারি আদর্শ গ্যাসের হচ্ছে গতিতত্ত্ব। তাহলে এই আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে প্রথমেই বলবে যে গ্যাসের অণুগুলি হচ্ছে অনবরত ছোটাছুটি করে। তাহলে এই অণুগুলি কী করবে, অনবরত ছোটাছুটি করবে। ছোটাছুটি যেটা বইয়ের মধ্যে খুব ভালো করে দেওয়া আছে, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি। তাহলে এই গ্যাসের কণাগুলি বা অণুগুলি হচ্ছে অনবরত ছোটাছুটি করবে। এবার যদি অনবরত ছোটাছুটি করে, একটা ঘরের মধ্যে যদি 50 জন লোক উল্টাপাল্টা দৌড়াদৌড়ি, বা 5 জন লোক যদি উল্টাপাল্টা দৌড়াদৌড়ি করে, তাহলে একজন আরেকজনের সাথে ধাক্কা খাবে, এই অনবরত ধাক্কা খাবে। এই ধাক্কাগুলি খাওয়ার পরে তাহলে বলছে এদের মধ্যে একটা সংঘর্ষ হবে। এই সংঘর্ষগুলি হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার স্থিতিস্থাপক সম্পর্ক মানে কি, এটাকে বলতে পারো হচ্ছে ইলাস্টিসিটি। যে এই সম্পর্কগুলো, এই দৌড়াদৌড়ি বা ঝাপাঝাপিগুলি হচ্ছে হবে সম্পূর্ণ ইলাস্টিক, মানে হচ্ছে এই গ্যাসের ধাক্কা খাবে এবং ধাক্কা খাওয়ার আগে এবং পরে এদের বেগের কোনো রকম পরিবর্তন হবে না। এই স্থিতিস্থাপক কথাই হচ্ছে যে বেগের কোনো পরিবর্তন ঘটবে না, কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এটাকে এই জন্য বলছি আমরা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। এবং এর সাথে আরও বলা হয় যে এরা তো দেওয়ালেও দিকে ধাক্কা খেতে পারে, তাহলে এই দেওয়ালে ধাক্কা খাওয়ার আগে এবং দেওয়ালে ধাক্কা খাওয়ার পরেও এদের কিন্তু বেগের কোনো রকম পরিবর্তন ঘটবে না। আরও আছে, আরও কী, সেটা হচ্ছে এদের মধ্যে কোনো রকম কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না, বা বিকর্ষণ বল এদের মধ্যে থাকবে না। যদি আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে তাহলে সেটাই কি হবে, তাহলে আকর্ষণ বল থাকলে কোথাও দেখবো আমরা গ্যাসের অণুগুলার বেগ বাড়বে, কোথাও বা গ্যাসের অণুগুলার বেগ হচ্ছে কমবে। কিন্তু এখানে বলছে যেহেতু পূর্ণ স্থিতিস্থাপক এবং এদের মধ্যে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না, এবং তারা অনবরতই ছোটাছুটি করবে, এরা একটা জায়গায় কখনোই স্থির থাকবে না। যদি স্থির থাকে তাহলে কিন্তু ওই সিস্টেমটা আর সমসত্ব সিস্টেম থাকবে না, অর্থাৎ গ্যাসগুলির কোনো রকম অস্তিত্ব থাকবে না। কারণ এই গ্যাসগুলি ধুলাবালি কিছুক্ষণ ওড়ার পরে স্টপ হয়ে যাবে, কিন্তু গ্যাসের কণাগুলি কখনোই কিন্তু স্টপ হবে না, ওরা অনবরত ছোটাছুটি করবে, এদের আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না। এবং তাদের সংঘর্ষগুলো বলছি সবসময় হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ সংঘর্ষের আগেও যা তার শক্তি থাকবে, পরেও তার একই শক্তি থাকবে। এবং আরও বলছে যে এদের যে এই গতিশক্তি, তাহলে এদের যখন ঘুরবে দৌড়াবে তাহলে তাদের একটা গতিশক্তি থাকবে, এই গতিশক্তিটা তাদের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। পরম উষ্ণতা মানে আমরা যেটা পরম উষ্ণতা জানি, সেই পরম উষ্ণতার সঙ্গে সমানুপাত সম্পর্ক, সমানুপাতিক। একদম সিম্পলি, একদম খুব সিম্পল, যে যত বেশি এনার্জি দিবা তাহলে গ্যাসের কণাগুলির মধ্যে শক্তি তত বাড়বে, গ্যাসের কণাগুলি তত বেশি ছোটাছুটি করবে। আর যত বেশি ছোটাছুটি করবে তাহলে তারা দেয়ালে তত জোরে ধাক্কা দিবে। এই গ্যাসের কণাগুলি দেয়ালে যত বেশি জোরে ধাক্কা দিবে তত বেশি দেয়ালে বল প্রয়োগ করবে, গ্যাসের চাপও
তত বেশি হবে। এগুলি হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। তোমাদের বলবে যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো, তাহলে তোমরা এই মোটামুটি এই 2-3 থেকে 4টা গতিতত্ত্ব লিখলেই যথেষ্ট। তাহলে এদের গতিশক্তি বলছে পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, যেটা আমরা পরবর্তীতে প্রুফ করেও দেখাবো যে গ্যাসের গতিশক্তিটা পরম উষ্ণতার সাথে কী করে সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যার যত বেশি শক্তি হবে, যে যত বেশি খাবে তাহলে শক্তি তত বেশি হবে। সে কীরকম খাবে, কার কীরকম বেগ হবে সেটা আমরা পরবর্তীতে দেখব। শুধু আমরা এইটুক প্রথম গতিতত্ত্বের মধ্যে দেখব যে গ্যাসের কণাগুলি অনবরত ছোটাছুটি করছে এবং তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না, এবং তাদের গতিশক্তিগুলি হচ্ছে তার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। যত বেশি তুমি টেম্পারেচার দেবা একটা গ্যাসের কণাকে, সে তত বেশি ছুটবে। যাকে তুমি যে ঘোড়াকে যত বেশি খাওয়াবা, সেই ঘোড়াটা তত ফাস্ট দৌড়াবে, এবং তাদের যে ধাক্কাটা সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক, মানে ইলাস্টিক, রবারের মতো। টানবা আবার আগের জায়গায় ফিরে আসবে, টানবা আবার আগের জায়গায় ফিরে আসবে। এদের কিন্তু একদম সম্পূর্ণ স্থিতিস্থাপক একটা সম্পর্ক, বেগের কোনো রকম পরিবর্তন ঘটবে না। তাহলে এইবার গ্যাসের কণাগুলির মধ্যে, এবার সবগুলি গ্যাস তো যেরকম পঞ্চপাণ্ডব তো আর সমান খাইতো না, আর তাদের শক্তিও তো সমান ছিল না। তো সেই জন্য গ্যাসের কণাগুলির মধ্যে আমি বিভিন্ন রকমের কিন্তু বেগ লক্ষ্য করা যায়। সেই বেগগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে গড় বেগ, কারণ একটা ক্লাসের মধ্যে সবগুলি স্টুডেন্ট তো আর সমান নাম্বার পাবে না, বা সবগুলো সাবজেক্টে সমান নাম্বার পাবে না। এদের একটা গড় হয়, যেটা আমরা পার্সেন্টেজ হিসাবে পরে ক্যালকুলেট করি। তাহলে প্রথমটা পাবো হচ্ছে গড় বেগ, একটা পাবো হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূল, যেটাকে আমরা বলছি হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, যেটা আমরা পরে বলছি। তাহলে গড় বর্গবেগের বর্গমূল। আরেকটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। সম্ভাব্যতম বেগটাও আমরা খুব ডিটেলসে পরে পড়ব। তা আমরা প্রথম 3টা বেগ জানবো, যেটা খুব লাগবে আমাদের। একটা হচ্ছে বলছি গড় বেগ, একটা গড় বর্গবেগের বর্গমূল, একটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। এবার সবার প্রথমেই আসি হচ্ছে গড় বেগ। গড় কথাটার মানেই বুঝতে পারছো যে একটা 5টা ছেলে যদি 5টা সাবজেক্ট থাকে, তার মধ্যে তাদের গড় বর্গ হবে। তো আমরা ধরে নিলাম যে এর মধ্যে হচ্ছে 5টা কণা ছিল, বা n সংখ্যক গ্যাসের কণা আছে। আমি ধরে নিলাম যে একটা গ্যাসের n1 সংখ্যক আছে, n2 সংখ্যক আছে, n3 সংখ্যক আছে, n4 সংখ্যক কণা আছে। এভাবে আমার বিভিন্ন রকম কণাগুলির হচ্ছে সংখ্যা, এবং এদের বেগ যথাক্রমে, কণাগুলির বেগ ধরে নিচ্ছি, তাদের রেসপেক্টিভ বেগ যথাক্রমে c1, c2, c3, c4 এইভাবে চলতে থাকবে। তাহলে n1 সংখ্যক কণার বেগ হচ্ছে c1, n2 সংখ্যক কণার বেগ হচ্ছে c2, n3 সংখ্যক কণার বেগ হচ্ছে c3, n4 সংখ্যক কণার বেগ হচ্ছে c4। তাহলে এইভাবে যতই চলতে থাকবে তার সেই হিসাবে আমরা নোটেশন ইউজ করতে থাকবো। তাহলে এই n1, n2, n3, n4 সংখ্যক কণাগুলির বেগ আমরা ধরে নিচ্ছি c1, c2, c3, c4 এভাবে। তাহলে এদের গড় বেগটা কত হবে? তাহলে গড় বেগ আমরা বলতে পারি n1 এর বেগ হচ্ছে কত? c1, তাহলে n1 ইন্টু c1। n2 বেগ কত হচ্ছে? n2 ইন্টু c2। n3 এর হচ্ছে n3 c3 প্লাস n4 c4 এভাবে প্লাস আর ডটেড চলতে থাকবে। এবার মোট কণা কতগুলি? মোট কণা হচ্ছে n1, n2, n3, n4 প্লাস ডটেড। তাহলে আমরা এই টোটাল কণাগুলিকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে n সংখ্যক কণা। তাহলে আমরা বলতে পারি n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 প্লাস ডটেড বাই হচ্ছে টোটাল কণা সংখ্যা আমরা ধরে নিলাম n। তার মধ্যে টোটাল কণা, একটা ক্লাসের মধ্যে 100 জন ছাত্র, 100 জন ছাত্রের মধ্যে হচ্ছে 2 জন হচ্ছে c1 নাম্বার পেয়েছে, এই n2 সংখ্যক স্টুডেন্ট হচ্ছে c2 নাম্বার পেয়েছে, n3 সংখ্যক স্টুডেন্ট হচ্ছে c3 নাম্বার পেয়েছে, n4 সংখ্যক স্টুডেন্ট হচ্ছে c4 পেয়েছে। তাহলে টোটাল কত? টোটালটা আমার হচ্ছে n সংখ্যক স্টুডেন্ট, তার মধ্যে হচ্ছে কেউ c1, কেউ c2, কতগুলি স্টুডেন্ট c2, কতগুলি c3। তাহলে তাদের টোটাল গড় নাম্বারটা কত হবে? সেই গড় নাম্বারটা হচ্ছে সেই গ্যাসের গড় বেগ আমরা বলবো। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে সি অ্যাভারেজ। সি অ্যাভারেজ কথা থেকে হচ্ছে সি এ কথাটুকু নিব আমরা, এই মানটা আসবে আমার হচ্ছে এই √8RT/πm। এবার এখানে আমরা বিভিন্ন নোটেশনগুলো ইউজ করছি। শুধু সি অ্যাভারেজ সমান সমান তোমরা এইটুকু শিখবে, সেটা হচ্ছে এটা হচ্ছে সি অ্যাভারেজ। সেটাকে আমরা পরবর্তীতে হচ্ছে টেম্পারেচার এবং আণবিক ভর ও গ্যাসের, আমার সার্বজনীন গ্যাস ধ্রুবক এগুলি, টি হচ্ছে উষ্ণতা, এম হচ্ছে আণবিক ভর, আর তো তোমরা জানো সার্বজনীন গ্যাস ধ্রুবক।
তাহলে এইভাবে আমরা পাচ্ছি হচ্ছে কি যে গড় বেগ। তাহলে গড় বেগ তো বুঝতে পারলাম যে অনেকগুলি স্টুডেন্ট আছে, তার মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট হচ্ছে C1, কিছু সংখ্যক N1 সংখ্যক স্টুডেন্ট C1, N2 সংখ্যক স্টুডেন্ট C2 এবং N3 সংখ্যক C3। এরকমভাবে যদি ওরা নাম্বার পেয়ে থাকে তাহলে আমি বলবো যে এই স্কুলে স্টুডেন্টদের গড় নাম্বারটা কত। টোটাল স্টুডেন্টদের গড় নাম্বারটা হচ্ছে এরকম N1 C1, N2 C2, N3 C3 এভাবে করে বাই N, এটা হচ্ছে এদের গড়। ঠিক আছে, এইবার আসবো আমরা হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল, যেটাকে আমরা বলছি হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল। ইংরেজিতে বলছি আমরা রুট মিন স্কোয়ার ভেলোসিটি, যেটা আমরা সংক্ষেপে সবসময় বলে যাব হচ্ছে RMS, অর্থাৎ CRMS। সি সাবস্ক্রিপ্টে হচ্ছে RMS কথাটার উদ্দেশ্যই হচ্ছে যে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এবার এটা কিভাবে আমরা করব, তাহলে আমি কণাগুলি ধরে নিচ্ছিলাম কি, কণাগুলি সংখ্যাগুলি N1, N2, N3, N4 এভাবে চলতে থাকবে। তাহলে এদের বেগ ধরে নিচ্ছিলাম আমি C1 স্কোয়ার, C2 স্কোয়ার, বেগ C1, C2, C3, C4, লাইক আগেরটার মতোই C5 এভাবে চলতে থাকবে। এবার তাহলে বর্গবেগটা কত হবে, তাহলে বর্গবেগটা হবে C1 স্কোয়ার, C2 স্কোয়ার, C3 স্কোয়ার, C4 স্কোয়ার এভাবে চলতে থাকবে। তাহলে এইবার N1 সংখ্যক কণার বর্গবেগ কত, C1 স্কোয়ার। N2 সংখ্যক কণার বর্গবেগটা কত, C2 স্কোয়ার। এটা বর্গবেগ, আগে বলছিলাম আমরা বেগ, এখানে কিন্তু বলছি বর্গবেগ। তাহলে এদের বর্গবেগের বলছে বর্গমূল, তাই তো। তাহলে আমরা বর্গবেগের CRMS সমান সমান আমরা তাহলে বলতে পারি, তাহলে বর্গমূল আমরা একটা করে দিলাম, তাই তো। তাহলে N1 কণার বেগ কত, C1 স্কোয়ার, তাহলে N1 ইন্টু C1 স্কোয়ার প্লাস N2 ইন্টু C2 স্কোয়ার প্লাস N3 C3 স্কোয়ার। কারণ হচ্ছে এদের N1 সংখ্যক কণার বেগটা কত ছিল, C1 স্কোয়ার। তাহলে আমরা তো এর বর্গবেগটা বার করবো, তারপরে হচ্ছে বর্গমূল করে দিচ্ছে। তাহলে CRMS সমান সমান আমরা বলতে পারি N1 C1 স্কোয়ার, N2 C2 স্কোয়ার, N3 C3 স্কোয়ার বাস ডটেড ডট। এবং কণাগুলির সংখ্যা কত ছিল, N1, N2, N3 ডটেড। তাহলে এখান থেকে আমরা CRMS এর কিন্তু এই সম্পর্কটা পেয়ে গেলাম, যেটা খুব 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, যেটা হচ্ছে বর্গবেগ। এখানে N1 কেন করলাম, কারণ N1 সংখ্যক কণার হচ্ছে বেগটাকে ছিল C1, কিন্তু বলছি তো বর্গবেগ, তাহলে বর্গবেগ মানে কি, বেগের বর্গ C1, তাই C1 স্কোয়ার। তাহলে এই CRMS মানে হচ্ছে আমার এই সম্পর্ক। তাহলে এখানে আমরা সবসময় একটা জিনিস দেখব হচ্ছে যে এই দুইটার ভ্যালু আমরা যদি বিভিন্নভাবে ক্যালকুলেট করে দেখব, যে সবসময় এই CRMS এটা কিন্তু পরীক্ষায় আসে অলওয়েজ কিন্তু C অ্যাভারেজ, মানে এই গড় বেগের অপেক্ষা কিন্তু CRMSটা সবসময় বেশি হয়। সেই বেশিটার কারণ আমরা হচ্ছে যদি আমরা সম্পর্ক দেখি, আমরা অঙ্কের থেকে আমরা এটা দেখে নেব। আপাতত এটুকু মনে রাখো যে CRMSের মানটা C অ্যাভারেজ হয়। তোমরা অঙ্কতে একটা কম্বিনেশন করে দেখে নিবা, যে ধরো 2টা কণা, 3টা, 4, 5 এরকম 7টা, ধরো এই কণাগুলির বেগ ধরো 2, এর হচ্ছে 5, এর হচ্ছে 6, এর হচ্ছে ধরো 9, এর হচ্ছে 1। এদের হচ্ছে তোমরা এটা ধরো এনগুলো, এটা N1, এটা N2, এটা N3, এটা N4, এটা N5, আর এটা হচ্ছে C1, এটা C2, এটা C3, এটা C4, এটা C5। তাহলে তোমরা এইভাবে এটার C অ্যাভারেজ একবার বার করবা আর একবার CRMS বার করবা, দেখবা অলওয়েজ এই CRMS এই একই মানের জন্য, এই ডেটার জন্য দেখবা CRMSের মানটা বড় হয় আর C অ্যাভারেজের মানটা ছোট হয়। এবার পরীক্ষায় গণনার জন্য, গ্যাসের গতিশক্তিগুলি গণনার জন্য সবসময় কিন্তু আমরা এই CRMSটাকেই কিন্তু ফলো করব। এই CRMSটাই কিন্তু আমার দরকার। কেন এই CRMSটা দিলে আমাদের কি হয়, এই CRMS দিলে কি হয়, এই অণুগুলোর যে গতিশক্তি, এই প্রাপ্ত গতিশক্তির মান প্রতিটি অণুর গতিশক্তির সমান হয়, 1 নাম্বার কথা। এই C অ্যাভারেজটা শুধু ক্যালকুলেশনের জন্যই দরকার, কিন্তু এর কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু এর অ্যাপ্লিকেশান নাই। এর কারণটা হচ্ছে যে এই প্রাপ্ত যে গতিশক্তি আমি RMS দিয়ে যে মানটা বার করব এদের গতিশক্তি, সেটা প্রতিটা অণুর যে আলাদা আলাদা গতিশক্তি হবে তাদের সমষ্টির সমান হয়, এবং এর অণুগুলার গড় গতিশক্তির পরিমাণটা সঠিক হয়। 1 নাম্বার হচ্ছে সঠিক হয়, আর হচ্ছে এটা আলাদা আলাদা মানগুলির হচ্ছে সমষ্টির সমান হয়। ঠিক আছে, এর জন্য এটা বেশি বেশি ইম্পর্টেন্ট।
এর কোনো প্র্যাকটিক্যাল কোনো এর হাইপোথেটিক্যাল কোনো ইস্যু নেই, এর ফিজিক্যালি এটা বোঝানো একটু কঠিন, কিন্তু একদম যেটা তোমাদের অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে এই সিআরএমএস দিয়ে আমরা যে গতিশক্তিটা পাবো সেটা অ্যাকুরেট হবে এবং প্রতিটা আলাদা আলাদা যে গতিশক্তি তার সমষ্টির সমান হয়, ঠিক আছে। কিন্তু সি অ্যাভারেজ দিয়ে ক্যালকুলেট করলে কিন্তু এর মানটা কিছুটা কম হয়, মানে যে মানটা অ্যাকচুয়াল সেই মান থেকে একটু কম হতে থাকে। এবার আসলো আমাদের আরেকটা লাস্ট, সেটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। এবার সম্ভাব্যতম বেগটাকে বোঝার জন্য একদম খুব ভালো করে একটা জিনিস বুঝবা যে একটা স্কুলের মধ্যে খুব ভালো রেজাল্ট অ্যাভাব 95% স্টুডেন্টের সংখ্যা কিন্তু খুব কম, মানে পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমের শক্তি সব থেকে বেশি ছিল। তা এইরকম খুব ভালো রেজাল্টের কিন্তু সংখ্যা খুব কম এবং খুব খারাপের সংখ্যাও কিন্তু খুব কম। বেশিরভাগ স্টুডেন্টগুলো কিন্তু অ্যাভারেজ নাম্বারের মধ্যে থাকে, 40 to 80% মধ্যে বেশিরভাগ স্টুডেন্টগুলো থাকে। তো সেই জন্য আমরা বলবো যে গ্যাসের কণাগুলি যে ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো যে বেগে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে তার সম্ভাব্যতম বেগ। তাহলে এই বেগগুলি কীরকম হতে পারে? বিভিন্ন কণাগুলির বেগ 0 হতে পারে, অসীমও হতে পারে। তো এইবার তার মাঝে মাঝে একটা অ্যাভারেজ আমরা নেব, সেই অ্যাভারেজটাকে আমরা বলছি হচ্ছে সম্ভাব্যতম বেগ, ঠিক আছে। তাহলে প্রতিটি গ্যাসের কণা, এবার কণাগুলি তো বিভিন্ন গতিতে দৌড়াবে, এই গ্যাসের কণাগুলি বিভিন্ন এই 0 থেকে অসীমের মধ্যে যদি থাকে তাদের মধ্যে সর্বাধিক অণু যেই বেগে বিচরণ করবে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সর্বাধিক অণু বিচরণ করবে সেই বেগকে কিন্তু সম্ভাব্যতম বেগ বলবে। কারণ একটা স্কুলের রেজাল্ট ভালো আমরা তখনই বলবো যখন দেখব যে ওই স্কুলের বেশিরভাগ স্টুডেন্টের রেজাল্ট ভালো। একজন হচ্ছে স্কুলের একদম স্টেটে র্যাঙ্ক করে গেল আর বাকি 99 স্টুডেন্টেই ফেল করলো, তার মানে স্কুলটা কিন্তু ভালো না, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। যদি আমি দেখছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে 80%-এর উপরে আছে, তার মধ্যে 2-1জন র্যাঙ্ক করছে, তার মানে বুঝবো স্কুলটা কিন্তু সত্যিকারেরই ভালো। তাহলে এই কণাগুলির বেগ 0 হইতে পারে, কারো 0 সাধারণত হয় না, কিন্তু খুব কম হতে পারে এবং খুব ম্যাক্সিমামও হয়ে যেতে পারে। কিন্তু অ্যাভারেজ কোনটা, যে অ্যাভারেজ কোনটাতে আমরা নেব, কোনটা যেখানে দেখব ম্যাক্সিমাম সংখ্যক কণাগুলি কোন বেগের মধ্যে আছে সেটাকে আমরা বলবো হচ্ছে সম্ভাব্যতম বেগ। এটার কোনো ক্যালকুলেটিভ ভ্যালু নেই, এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি এটার ভ্যালুটা নিচে করা আছে সিএম, যেটা হচ্ছে সিএম বা কোথাও সিএমপি আছে, মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। এই সিএমপি হচ্ছে 2RT/m। এইটুকু কিন্তু তোমাদের খুব খুব মনে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে পরে অনেক অ্যাপ্লিকেশান আছে, আমরা পরে আলোচনা করব কার্ভস দিয়ে। আচ্ছা, তাহলে এইটুকু আমাদের হয়ে গেল। এবার আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই সিআরএমএস, সিএ এবং সিএ এদের মধ্যে কিন্তু তুলনা। আমরা আগেই দেখছি যে সিআরএমএস হচ্ছে 3RT/√3RT/m, সিএ হচ্ছে √8RT/m এবং সি মোস্ট প্রবাবল ভ্যালোসিটি হচ্ছে 2RT/m। এদের কিন্তু এই তুলনাটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই দিবে, এমসিকিউ এর মধ্যে দিবে। এই তিনটা দেখো মানগুলি, এই মানগুলি এইভাবে তোমরা দেখো, একদম খুব সহজ। 3 রেশিও বার করছে, সিআরএমএস, সিএ, সিএম। তোমরা দেখবা এই তিনটার মধ্যে হচ্ছে সবথেকে বেশি কিন্তু এইটা, এই আরএমএস ভ্যালোসিটিতে সবথেকে বেশি সংখ্যক কণা কিন্তু থাকে। তারপরে হচ্ছে সি মোস্ট প্রবাবল ভ্যালোসিটি, আর সি অ্যাভারেজ, তারপর হচ্ছে মোস্ট প্রবাবল, মানে সম্ভাব্যতম বেগের সংখ্যাটা কম হয়। এই ক্যালকুলেশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর ভ্যালু আসবে, এটা হয়তো 1.224 আসবে, এটা 1.212 আসবে, আর এটা হচ্ছে 1 আসবে। এটা ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবা। এটা কিন্তু যতটা তাড়াতাড়ি বলছি এটা কিন্তু ততটাই বেশি ইম্পর্টেন্ট। এটা 3 স্টার, খুব 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 ইম্পর্টেন্ট এই তিনটা বেগের কিন্তু তুলনা। আচ্ছা, এবার লাস্ট আমরা যে আজকে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে যে গ্যাসের গতিশক্তিটা যে পরম-উষ্ণতার সাথে সমানুপাতিক, সেটা আমরা এখান থেকে একটু দেখে নিই। সেটা কি বলছে যে আমরা একটু শুরু থেকেই দেখি, যে ধরলাম যে আবদ্ধ পাত্রে n গ্রাম পরমাণু গ্যাস আছে, মানে n মোল গ্যাস আছে, সোজা কথা। তাহলে এই ক্যাপিটাল n মোল গ্যাস আছে এবং এই গ্যাসটার আয়তন হচ্ছে v, চাপ p, তাপমাত্রা হচ্ছে T, এবং প্রতিটা অণু মানে ছোট ছোট যে কণাগুলি যেটা আমরা দেখতে পাই না, এদের ভর হচ্ছে m, এবং অণুগুলির বর্গবেগের বর্গমূল মানে যেটা CRMS, সেটা হচ্ছে এটা আমরা ধরে নিলাম CRMS। তাহলে গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী PV = 1/3 mN/c²। এটা গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী, এটা এখানে আমি প্রুফ করা দেখাইনি, এটা প্রুফ করা যায়, এটা তোমাদের সিলেবাসে নেই জন্য এটা আমি প্রুফ করলাম না। তাহলে গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী যে PV = 1/3 mN/c²। m হচ্ছে কি কণাগুলি, বা বলতেই ভুলে গেছি। আচ্ছা চলো, তাহলে এইটুক শুধু মনে রাখো যে গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী PV = 1/3, m হচ্ছে কণাগুলির ভর, আর এখানে কত মোল গ্যাস আছে সেটা, আর এটা হচ্ছে c তার RMS। তাহলে এই PV = এই m × n = আমরা বলতে পারি বড় M। কেন? কারণ n মোল গ্যাসের মধ্যে আমার কণাগুলি প্রত্যেকটার ভর কত? m।
এই এমএনটাকে আমরা বলছি বড় এম, যেটা গ্যাসের আণবিক ভর। তাহলে 1 গ্রাম অন্য আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী পিভি সমান সমান RT। তাহলে এই এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিচ্ছি। 1 আর 2 তুলনা করি পিভি, তাহলে আমরা পাচ্ছি দেখো 1/3 mc² সমান সমান হচ্ছে RT। তাহলে mc² হচ্ছে 3RT। তাহলে 1/2 mc² সমান সমান 1/2, মানে এটা 1/2 গুণ করে দিচ্ছি 1/2। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হাফ mc² সমান সমান এই RTর জায়গায় আমি বসাতে পারি হচ্ছে পিভি। তাহলে RT/P, যেটা আমরা পিভি সমান সমান RT থেকে বসাচ্ছি। তাহলে 1 গ্রাম অণু গ্যাসের গতিশক্তি হচ্ছে হাফ mc²। তাহলে 1 গ্রাম অণু গ্যাসের গতিশক্তি হচ্ছে 3/2 RT। তাহলে এই 3/2 আর আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর 3/2 এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, তার মানে এই দুইটার গুণফল হচ্ছে আমার ধ্রুবক। তাহলে 1 গ্রাম অণু গ্যাসের গড় গতিশক্তি হচ্ছে, তাহলে এইটুকু যদি আমি সরিয়ে দিই তাহলে আমি এখানে একটা প্রপোর্শনাল সাইন বসিয়ে দিতে পারি। তাহলে এর গতিশক্তিটা আমরা বলছি হচ্ছে উষ্ণতার সাথে সমানুপাতিক। অতএব গ্যাসের গতিশক্তিগুলি হচ্ছে পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। এখানে শুধু আমরা এইটুকু অ্যাজাম্পশন করে নিচ্ছি, এটা প্রুফ করা যায়। এটা তোমাদের সিলেবাসে যদি থাকে তাহলে আমি আবার প্রুফ করে দেখাবো, কিন্তু আমার যতটুকু মনে পড়ছে এটা তোমাদের সিলেবাসে কিন্তু এই প্রুফটা নেই। ঠিক আছে, তাহলে এইটুক জায়গা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এটা 15 টাইমস করবা, এটা লাগবে। এর পরের দিন এটার খুব কাজ আছে, এটার উপরে অনেকগুলি অ্যাপ্লিকেশান কিন্তু আছে, এর পরের দিন আমরা দেখব। তাহলে আজকে এইটুকুই থাকলো গ্যাসের গতিতত্ত্ব পর্যন্ত। এর পরের দিন এর কিছু অ্যাপ্লিকেশান দেখব, তারপরে আমরা দেখব যে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতিগুলি, এবং তার বাস্তব গ্যাস যখন আসবে তখন নতুন কিছু টার্ম আমরা যোগ করব, এবং তার রিলেটেড আমরা বাস্তব গ্যাসের সমীকরণও নির্ণয় করব। তাহলে আজকে এটুকুই থাকলো।